চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই অধ্যায়টা আমরা কিভাবে পড়ব এবং কিভাবে পড়লে আমাদের হুবহু এমসিকিউ কমন পড়বে সেটা নিয়ে আমরা এখন ধারণা নিব। প্রথমে এখান থেকে পুরোপুরি তোমাদের পড়ার প্রয়োজন নাই। লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়, মূলধন জাতীয়, মুনাফা জাতীয়। মূলধন জাতীয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা প্রাপ্তি বা আয়, আরেকটা হলো ব্যয়। প্রাপ্তি আর আয়ের মধ্যে কিছুটা পার্থক্য আছে, সেটা আমরা ধারাবাহিকভাবে জানবো। মুনাফা জাতীয়কে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো প্রাপ্তি, আরেকটা হলো প্রদান বা ব্যয়। এই দুইটার মধ্যেও কিছুটা পার্থক্য আছে, সেটাও আমরা দেখব। মূলধন জাতীয়, মুনাফা জাতীয়, এখান থেকে এই অংশটা একটু তোমরা জানলে হবে। এখানের মধ্যে বলেছে ব্যবসায় সকল লেনদেন দুই ভাগে বিভক্ত, মূলধন এবং মুনাফা জাতীয়। মূলধন জাতীয় লেনদেন সুবিধা ভোগের মেয়াদে মুনাফা জাতীয় লেনদেন অপেক্ষায় অধিক। এখান থেকে এই বিষয়টা তোমরা বুঝতে না পারলে এটা তোমরা বুঝতে পারবে। সাধারণত মূলধন জাতীয় লেনদেন দীর্ঘমেয়াদী হয়, মূলধন জাতীয়টা দীর্ঘমেয়াদী হয় এবং সেটা অনিয়মিত ঘটে থাকে, বছরে খুবই কম এবং টাকার অঙ্ক সাধারণত বড় হয়। কিন্তু মুনাফা জাতীয়র ক্ষেত্রে স্বল্পমেয়াদী হয়ে থাকে, নিয়মিত ঘটে থাকে এবং টাকার অঙ্কে যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদে 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্কে সাধারণত অপেক্ষাকৃত বড় হয় এবং লেনদেন নিয়মিত সংগঠিত হয় না, তা মূলধন জাতীয় লেনদেন। তাহলে যা নিয়মিত সংগঠিত হয় না, এই তিনটা উদাহরণ থাকলেই সেটা কি হবে? মূলধন জাতীয় লেনদেন হবে। এখানে এই তিনটা বিষয় মাথায় রাখবে, এটা উচ্চতর দক্ষতা এমসিকিউতে আসতে পারে। অপরদিকে যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, স্বল্পমেয়াদী পাওয়া যায় এবং টাকার অঙ্কে সাধারণত ছোট হয়, কি হয়? ছোট, এবং সেটা নিয়মিত সংগঠিত হয়, এগুলোকে বলা হয় মুনাফা জাতীয়। এই প্রাপ্তি এবং ব্যয় এবং আয় নিয়ে, এগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। সোজা কথায় যদি তোমাদেরকে বলতে যাই, আয় এবং প্রাপ্তির মধ্যে কি পার্থক্য? ধরো তুমি একটা টেবিল কিনলে এবং টেবিলটার দাম তখন ছিল 3000 টাকা, কিন্তু তুমি এটা কিছু মাস পরে বিক্রি করে ফেলতে চাচ্ছ এবং বিক্রি করার সময় তুমি এটা 5000 টাকা বিক্রি করলে। এখন তুমি যে এই 5000 টাকা পুরোটা পেলে, এটাকে বলা হয় প্রাপ্তি। এটাকে কি বলে? প্রাপ্তি বলে। কিন্তু এই 5000 টাকার মধ্যে পুরোটা কি তোমার লাভ? না, 3000 টাকা তুমি এখানে আগে টাকা ইনভেস্ট করেছিলে, 3000 টাকা ইনভেস্ট করেছিলে, তাহলে লাভ কত টাকা? লাভ 2000 টাকা। এই লাভটাকে বলা হয় আয় আর পুরো টাকাটাকে বলা হয় প্রাপ্তি। ব্যবসায় মূলধন আনয়ন, ব্যাংক হতে ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ, আসবাবপত্র, জমি, যন্ত্রপাতি ইত্যাদি বিক্রয় প্রভৃতি মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ। তাহলে এগুলো সবগুলো বিক্রয় করাই কি? মূলধন জাতীয় প্রাপ্তির উদাহরণ। মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয় একরূপ মনে হলেও কিছুটা পার্থক্য বিদ্যমান। কিভাবে পার্থক্য বিদ্যমান? মূলধন জাতীয় আয় মূলধন জাতীয় প্রাপ্তির একটি অংশ। এই প্রাপ্তির একটা অংশ 2000 টাকা, সেটা হলো যে কি? মূলধন জাতীয় আয়। আশা করি এই উদাহরণটা পড়লে তোমরা ফুললি ক্লিয়ার হয়ে যাবে। মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে যে সকল ব্যয় অনিয়মিত, টাকার পরিমাণে বড় এবং 1 বছরের অধিক সময় সুবিধা ভোগ করা যায়, সেই সকল ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় বলে। স্থায়ী সম্পদ, জমি, আসবাবপত্র, মোটর গাড়ি ইত্যাদি ক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয় সম্পর্কিত অন্যান্য খরচ এবং এগুলা ক্রয়ের ক্ষেত্রে আমদানি শুল্ক, জাহাজ ভাড়া, পরিবহন খরচ, সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়ের হিসেবে গণ্য হয়, মূলধন জাতীয় ব্যয় হিসেবে গণ্য হয়। মুনাফা জাতীয় প্রাপ্তি ও আয় যে সকল প্রাপ্তি নির্দিষ্ট সময় পর পর অর্থাৎ নিয়মিত আদায় হয় এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই উপযোগিতা শেষ হয়ে যায়, তাকে কি বলে? মুনাফা জাতীয় প্রাপ্তি বলে। এটা একটু মাথায় রাখবে, এগুলো সহজ, তোমরা পারবে। মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় ব্যবসায়ে দৈনন্দিন কার্য সম্পাদনের জন্য নিয়মিত যে সকল ব্যয় নির্দিষ্ট সময় পরপর সংগঠিত হয় এবং স্বল্প সময়ের মধ্যে উপযোগিতা নিঃশেষ হয়ে যায়, তাকে কি বলে? মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় বলে। এখন দেখো, প্রদান বা ব্যয়ের মধ্যে কিন্তু একটা বিষয় আছে। ধরো তুমি কোনো একটা ঘর ভাড়ায় নিলে, অ্যাডভান্স তুমি 3 মাসের টাকা দিয়ে দিলে 3000 টাকা। 3 মাসের ভাড়া কত দিয়ে দিলে? 3000 টাকা দিয়ে দিলে। কিন্তু তুমি এখনো 3000 টাকার সমপরিমাণ মানে 3 মাস এখনো ঘরে থাকো নাই। তার মানে এই টাকাটা তুমি প্রদান করেছো। কি করেছো? প্রদান করেছো। কিন্তু তুমি 1 মাস থাকলে, 1 মাস থাকার পর এখানে 3000 টাকা থেকে 1000 টাকা চলে যাবে, তাই না? এই 1000 টাকা তুমি আর কখনো ওনার কাছ থেকে খুঁজতে পারবে না, এটাকে বলা হয় ব্যয়। যে টাকাটা একেবারেই তুমি আর পাবে না সেটাকে বলে কি? ব্যয়। আর যে টাকাটা তুমি খরচ করেছো কিন্তু তুমি চাইলে সেটা নিয়ে নিতে পারবে, সেগুলোকে বলা হয় প্রদান বা খরচ। এর পরবর্তীতে পণ্য ক্রয়, ভাড়া পরিশোধ, বেতন পরিশোধ, মণিহারি, দ্রব্যাদি ক্রয়, বিজ্ঞাপন খরচ ইত্যাদি মুনাফা জাতীয় ব্যয়ের উদাহরণ। এই উদাহরণগুলো একটু মাথায় রাখবে, এগুলো তোমাদের পরীক্ষায় কাজে লাগবে। এরপরে মালিকানা সত্ত্ব বিবরণী, আরেকটা হলো আর্থিক অবস্থার বিবরণী। এই তিনটা বিবরণী সাধারণত মূলধন মুনাফা জাতীয় পার্থক্য বের করতে প্রস্তুত করা হয়। এখানের মধ্যে যেটা আছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, এটা পরীক্ষায় প্রতিবার আসে, এবারও ইনশাআল্লাহ আসবে। অবশিষ্ট অংশ সাময়িকভাবে মূলধন জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয়।
নতুন পণ্য তৈরির পূর্বে গবেষণা বা পরীক্ষা ব্যয়, এটা একটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। বিজ্ঞাপন বাবদ এককালীন বড় অঙ্কের ব্যয়, এটাও কি মুনাফা জাতীয়, এটাও এক ধরনের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। প্রতিষ্ঠান স্থানান্তর, এই তিনটাই আছে এবং এই তিনটাই পরীক্ষায় আসে। প্রতিবার এই চার্ট থেকে মাঝে মধ্যে কিছু কোশ্চেন আসে, এই চার্টটাও একটু ভালো করে দেখবে। এর পরবর্তীতে যদি অন্য অধ্যায়ের সাজেশন প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে।